হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর জিওমেট্রির একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখনকার হিসাবে 40 নম্বর উপপাদ্য তোমাদের এই মুহূর্তে প্রয়োজন আছে। 40 নম্বর উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। এখানে উপপাদ্যের হেডলাইন মানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এই একটা জিওমেট্রিক্যাল একটা সিদ্ধান্ত, সেটি আমরা জ্যামিতির সাহায্যে প্রমাণ করব। উপপাদ্যের নিয়ম হচ্ছে, তোমাদের যে হেডলাইনটা আমি পড়লাম সেই হেডলাইনটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে জ্যামিতিক যে সমস্যাগুলো আছে অর্থাৎ যেগুলো প্রয়োগ বলে বা এক্সারসাইজ বলে সেগুলো সলভ করতে তোমাদের সুবিধা হবে। তো আসো, এখানে যেহেতু স্পর্শক কথাটা বলা আছে, স্পর্শক কি সেটা আগে একটু শিখে নিই। স্পর্শক কথাটা হচ্ছে কিরকম, দেখো একটি সরলরেখা, এই একটা ধরো সরলরেখা আর একটি বৃত্ত তিনভাবে পরস্পরের মধ্যে অবস্থান করতে পারে, পরস্পরের সঙ্গে সম্পর্কে থাকতে পারে। একটা হচ্ছে সরলরেখা বৃত্ত থেকে দূরে, কোনো ধরনের সম্পর্ক নেই। আর একটা কি হতে পারে, সরলরেখা মনে করো বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলো। আর একটা কি হতে পারে, সরলরেখাটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে শুধু টাচ করে বেরিয়ে গেল। যদি এরকম ঘটনা হয়, এই তৃতীয় নম্বর কেস, যে এখানে দেখো সরলরেখার সঙ্গে, এই কেসে সরলরেখার সঙ্গে বৃত্তের কোনো সম্পর্ক নেই, এখানে সম্পর্ক আছে। কি করেছে, সরলরেখা বৃত্তটিকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আর এখানে অবস্থানটা কিরকম, এই 3 নম্বর চিত্রে সরলরেখাটি বৃত্তকে জাস্ট কোনো একটি বিন্দুতে টাচ করেছে। যখন কোনো সরলরেখা বা রেখাংশ কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে মানে টাচ করে, তখন সেই রেখাংশটাকে, সেই সরলরেখাটিকে ওই বৃত্তের স্পর্শক বলে। তাহলে একটি সরলরেখা একটি বৃত্ত তিন রকম ভাবে থাকতে পারে, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। এই নাম্বার 3 কন্ডিশনে এই সরলরেখাটিকে বলা হয় স্পর্শক। এতক্ষণে তাহলে বুঝছো। এখানে একটা কথাই শুধু মনে রাখবে, স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তার বেশি কোনো বিন্দুতে স্পর্শ করে না। যদিও এখানে যখন স্পর্শক অঙ্কন করা হয় দেখতে তোমাদের মনে হবে যে অনেকগুলো বিন্দুতে স্পর্শ করেছে, কিন্তু থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। তো এখানে বৃত্তকে স্পর্শ করেছে এবি, যে স্পর্শক আছে তা বৃত্তকে স্পর্শ করেছে কোন বিন্দুতে, পি বিন্দুতে। আর এটা হলো বৃত্তের কেন্দ্র। কেন্দ্র আর পি বিন্দু যদি যুক্ত করি তাহলে এটি আমরা কি পাচ্ছি, একটি বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি। একটি বৃত্তে তো অনেকগুলো ব্যাসার্ধ হয়, এখানে ওপি হচ্ছে এমনই একটি ব্যাসার্ধ যা হচ্ছে স্পর্শ বিন্দুগামী। অন্য বিন্দুগামী ব্যাসার্ধ হতে পারে, এখানে একটা ব্যাসার্ধ হতে পারে, তো সেটা নয়। যে ব্যাসার্ধটি স্পর্শ বিন্দুগামী অর্থাৎ ওপি, সেটি হচ্ছে স্পর্শক যে এবি আছে তার উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এটাই আমাদের প্রামাণ্য বিষয়। এবার দেখো, বোঝার চেষ্টা করো, এই কথাটা মিটিয়ে দিই। তো যখন আমি স্পর্শকের সংজ্ঞা বললাম সেখানে বললাম যে স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এবি এই যে সরলরেখাটি আছে তার উপর অসংখ্য বিন্দু আছে, হাজার হাজার বিন্দু আছে, তার মধ্যে শুধুমাত্র পি বিন্দু বৃত্তকে টাচ করেছে। তাহলে পি ছাড়া আমি যে কোনো বিন্দু যদি নেই, এখানে নিলেও, এখানে নিলেও, এখানে যদি নেই, এখানে যদি নেই, এখানে যদি নেই, যে কোনো জায়গায় নিলে তারা বৃত্তের বাইরে হবে। তো সেরকমই একটা বিন্দু আমি এখানে কিউ নিলাম, তাহলে কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এবার কিউ আর ও যদি আমি যোগ করি, তাহলে যেহেতু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর কিউ হচ্ছে বৃত্তের বাইরের বিন্দু, সে নিশ্চয়ই পরিধিকে একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম দিলাম আর। এবারে লক্ষ্য করো, ও থেকে আর এর দূরত্ব আর ও থেকে কিউ এর দূরত্বের মধ্যে নিশ্চয়ই তোমরা বলবে যে ও আর লেস দেন ও কিউ। কারণ কি, আর হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত বিন্দু আর কিউ হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু, তাই ও আর ব্যাসার্ধটি ও কিউ এর থেকে ছোট। এবার তোমরা চিত্রে দেখো যে ওপি আর ও আর ইকুয়াল। কেন ইকুয়াল, ওপিও বৃত্তের ব্যাসার্ধ, ও আর টুকু বৃত্তের ব্যাসার্ধ, এই আর পর্যন্ত আর এই পি পর্যন্ত। তাহলে ওপি যদি ও আর এর ইকুয়াল হয় তাহলে ও আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, ওপি। তাহলে ওপি লেস দেন কি হলো, ও কিউ, অর্থাৎ ওপি ও কিউ এর থেকে ছোট। কখন ছোট, কিউ যেখানেই হোক না কেন, কিউ যদি এখানে হয় তাহলেও ওপি ছোট, এখানে হলো ছোট, এখানে হলো ছোট, এখানে হলো ছোট, কারণ পি ছাড়া আর বাকি সব বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। অর্থাৎ এখানে একটি কথা তোমাদের বইয়েও লেখা আছে, এই যে কিউ বিন্দুটি আছে সেটা এবি এর উপর আমরা যে কোনো জায়গায় নিয়েছি, অর্থাৎ কিউ এবি এর উপর যে কোনো জায়গায় থাক না কেন, যে কোনো অবস্থানেই থাক না কেন, সবসময় কি হবে,
ওপি হবে কি ও কিউ এর থেকে ছোট। ক্লাস 8-এ তোমরা শিখেছিলে যে কোনো একটি সরলরেখার উপর বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো সরলরেখা অঙ্কন করা যায় তার মধ্যে যার দূরত্ব সব থেকে কম তাকেই বলা হয় লম্ব। তো মোটামুটি এটির দূরত্ব কম, এটাকে বলা হয় লম্ব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ও বিন্দু থেকে ওপি আর ও কিউ, কিউ যেখানেই হোক না কেন সবসময় ওপি হচ্ছে সব থেকে ছোট, মানে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতম দূরত্বকে কি বলে? লম্ব দূরত্ব। তার মানে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে ওপি অবশ্যই এবির উপর লম্ব। এইভাবে উপপাদ্যটা প্রমাণিত হয়। এখানে জ্যামিতিক মানে চিহ্ন বা কোণ সর্বসময় এইসবের ব্যাপার কম, ভাষার ব্যাপার বেশি। তাই উপপাদ্যটির প্রতিটি কথা বই থেকে মুখস্থ রাখবে, অবশ্যই বুঝে গেলে বোঝার পর মুখস্থ রাখা খুব সহজ, বুঝে মুখস্থ করবে এবং লিখে প্র্যাকটিস করবে। এবার তোমাদের এই পেজেরই অর্থাৎ কিনা তোমাদের বইয়ের 208 পেজেরই নিচের দিকে দেখো একটা প্রয়োগ আছে, এটা নিশ্চয়ই 208 পেজ তোমাদের বইও মিলবে, সেই পেজের নিচে প্রয়োগ আছে, প্রয়োগ নাম্বার 4। এই প্রয়োগ নাম্বারটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে যেগুলো অবজেক্টিভের অঙ্ক আসবে, নিউমেরিক্যালস টাইপের আসবে বা গাণিতিক সমস্যা আসবে, সেগুলো খুব দ্রুত সলভ করতে পারবে। ছবিতে দেখো যে টি থেকে, টি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, আর এই যে বিও দিয়ে সরলরেখাটি গেছে, মানে বিও থেকে এই যে এইটুকু পর্যন্ত বৃত্তের ব্যাস, সেই ব্যাসটাকে বর্ধিত করায় টি বিন্দু পর্যন্ত গেল। সেই টি থেকে বৃত্তের উপর একটি স্পর্শক টানা হয়েছে, তার নাম কি? সেই স্পর্শকটি হলো টি এ। এই অবস্থানে এই কোণটির নাম হচ্ছে এক্স, এখানে দেওয়া আছে, আমি দিয়েছি, আর এই কোণটি হলো ওয়াই। তাহলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করে, এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ মানে এক্স ইকুয়াল টু কত? ওয়াই হবে, 2y 3y বা 180 মাইনাস ওয়াই, যাই হোক না কেন বাদিকে এক্স রাখতে হবে। দেখো এটা খুব বোঝা খুব সহজ ব্যাপার। কিরকম ঘটনা দেখো, এই ও থেকে এ আর ও থেকে বি, অর্থাৎ কিনা ও এ ইকুয়াল টু ও বি, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই কোণটি যদি ওয়াই হয় তাহলে এই কোণটির মানও কি হবে? ওয়াই। তাহলে আমরা এই দুটো কোণ কি পেলাম? ওয়াই। এবার এই বড় ত্রিভুজটা দেখো, এ বি টি ত্রিভুজ, আমি সংক্ষেপে বোঝাচ্ছি, তোমরা ভালো করে লিখবে। ত্রিভুজ এ বি টি তে দেখো কি কি দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো প্রথমে আমি এই কোণটা নিলাম, নাম কি? এই কোণটির নাম হচ্ছে এ বি টি, এই কোণটি, প্লাস এবার এই কোণটি লিখি, এই কোণটির নাম কি? কোণটির নাম এ টি বি, কোণ এ টি বি, প্লাস আর এখানকার কোণটি যেটা আছে এই কোণটি, পুরো কোণটির নাম কি? কোণ বি এ টি। এই তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এবার এবিটি কোণের কথা দেখো, এবিটি কোণটা কত ডিগ্রি আমরা দেখছি? ওয়াই ডিগ্রি। তার মানে এর পরিবর্তে আমি কি লিখবো? এই জায়গায় লিখবো ওয়াই ডিগ্রি, প্লাস এটিবি, এই কোণটি কত? এই কোণটি দেওয়া আছে বইয়ে দেখো এক্স ডিগ্রি, প্লাস এই যে বিএটি, বি এ টি, এই কোণটির একটা ব্যাপার আছে, এখানে এই পাশের কোণটুকু কিন্তু 90 ডিগ্রি, কারণ উপপাদ্যটা শিখলে যে এই যে এটি হলো স্পর্শক আর এটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা 90, আর এই পাশেরটুকু কত আছে? ওয়াই। তার মানে এই বিএটি কোণটির মান কি হবে? ওয়াই ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই দুটো মিলে কত হলো? 180 ডিগ্রি সব মিলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটাকে আগে লিখি, প্লাস ওয়াই কতবার আছে? দুবার, তাই 2y ডিগ্রি লিখলাম, আর এখানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কোত্থেকে 90 ডিগ্রি এলো? এই দিক থেকে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? এক্স ডিগ্রি প্লাস 2y ডিগ্রি ইকুয়াল টু, এটা মাইনাস করলে হয় 90 ডিগ্রি। এখান থেকে আমরা বলতে পারবো এক্স ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রিকে যদি ওয়াই এর আকারে প্রকাশ করি তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি। কিন্তু শুধু এক্স কে প্রকাশ করতে বললে এই ডিগ্রিগুলো সব কিন্তু উঠে যাবে, তখন কি হবে? 90 মাইনাস 2y। এই হচ্ছে এখানে এক্স কে ওয়াই এর আকারে। এখানে একটা জিনিস খেয়াল করবে, যদি কোনো কারণে ওয়াই এর মান দেওয়া থাকে, সাপোজ 30 ডিগ্রি দেওয়া থাকলো, তো আমরা এক্স ইকুয়াল টু কত পেয়েছি? 90 ডিগ্রি মাইনাস 2y পেয়েছি। তাহলে এখানে ফর্মুলার মতো হলো 90 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি, মানে 2 ইন্টু 30 ডিগ্রি বসালে 30 মানে এখানে 60 হলো, মাইনাস করলে কত হলো? 30 ডিগ্রি, অর্থাৎ এটা 60 হলে এই কোণটি কত হবে? 30। এভাবে তোমরা সমস্যার সমাধান করতে পারবে, এক্সারসাইজে আছে নিশ্চয়ই পারবে। এবারে কোশ্চেন আছে নাম্বার 5, মানে প্রয়োগ 5। চিত্রটা এরকম আছে, সেখানে কি কি দেওয়া আছে আমি বলে দিচ্ছি। যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও,
তো ব্যাস হলো এবি, এবি হচ্ছে এই বৃত্তের একটি ব্যাস। এ বিন্দু দিয়ে একটি স্পর্শক আছে, তার নাম পি কিউ। এই পি কিউ এর সমান্তরাল, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হলো সমান্তরাল কোণটা আর এস, একটি জ্যা, বৃত্তের একটি জ্যা আর এস, সেই পি কিউ এর সমান্তরাল। এই হচ্ছে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে আর এস সমান্তরাল পি কিউ বা পি এ কিউ, তোমরা পি এ কিউ বলতে পারো বা শুধু পি কিউ বলতে পারো। প্রমাণ করতে হবে যে এই যে এবি হলো আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। এবি কার, এবি হলো যে আর এস যে আছে তার লম্ব সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে বলছি আমি, মধ্যবিন্দুতে লম্ব হলে তাকে লম্ব সমদ্বিখণ্ডক বলে। এখন প্রমাণটা দেখো, প্রমাণটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, বইয়ে ভাষা আছে, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। দেখো, এই যে এবি যে বৃত্তের ব্যাস আছে, তার এক প্রান্তে আছে হচ্ছে পি কিউ, তার সমান্তরালকে আর এস। আচ্ছা, এটা যেহেতু পি কিউটা ব্যাস, না সরি, পি কিউ হচ্ছে স্পর্শক আর এবি হলো ব্যাস, তার মানে এবিটা কি, পি কিউ এর উপর কি, লম্ব। কারণ এই যে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, লম্ব। তো স্পর্শ বিন্দু মানে ও এ লম্ব হওয়া, মানে ও এ অ্যাকচুয়ালি ও এ লম্ব পি কিউ। তো ও এ না বলে বলতে পারি আমরা বি এ লম্ব পি কিউ। তো এটা যেহেতু লম্ব, আবার সঙ্গে সঙ্গে পি কিউ হচ্ছে কার সমান্তরাল, আর এস এর সমান্তরাল। তোমরা জানো দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তার মধ্যে কোনো ভেদক যদি একদিকে লম্ব তৈরি করে, মানে 90 ডিগ্রি তৈরি করে, তাহলে অপর দিকেও সে 90 তৈরি করবে। অর্থাৎ কি না, এই যে এ থেকে যে সরলরেখাটি গেল, সেটা আর এস এর উপর কি হবে, লম্ব। মনে করো আর এস এর উপর যে বিন্দুতে লম্ব হলো, তার একটা কোনো নাম দিলাম, তোমাদের বইয়ে টি দেওয়া আছে, ধরো এই বিন্দুটির নাম টি। তার মানে কি হলো, তার মানে আমি বলতে পারছি, এখানে পাশে লিখি বোঝার জন্য, যে এ থেকে এই যে এ থেকে যে টি বিন্দুটি লিখলাম, এই পর্যন্ত এটি হচ্ছে আর এস এর উপর লম্ব। এটি লম্ব আর এস। কারণটা কিন্তু এই দুটো লাইন, একবার বি এ লম্ব পি কিউ, আর একবার পি কিউ সমান্তরাল আর এস। তার মানে বি এ গোটাটাই হচ্ছে কার, আর এস এর উপর লম্ব। বি এ লম্ব হওয়া মানে এ টি লম্ব আর এস। তো এবার এ থেকে টি না বলে যদি আমি বলি ও টি লম্ব আর এস, বলা তো যাবেই। তাহলে ও টি লম্ব হচ্ছে আর এস। তোমরা এই ক্লাসের প্রথমে বৃত্তের উপপাদ্যতে পড়েছো, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানা যায় যদি, সেটা তার মধ্যবিন্দুতে ছেদ করে। তার মানে টিটা কি, টি হচ্ছে আর এস এর মধ্যবিন্দু। তা এবার লক্ষ্য করো যে বিষয়টা কি হলো, টি হচ্ছে মধ্যবিন্দু, আর এ বি গোটাটাই হলো আর এস এর উপর লম্ব। তাহলে মধ্যবিন্দুতে লম্বকে কি বলা হয়, লম্ব সমদ্বিখণ্ডক। তাই এ বি হচ্ছে আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। এভাবে ভেবে চিন্তে ভালো করে দেখে নিয়ে প্র্যাকটিস করবে। 2-4 বার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে আসবে। নাহলে জিওমেট্রিকে যদি তোমরা ভয় পেতে থাকো, তাহলে তোমরা জিওমেট্রিতে বরাবরই পিছিয়ে যাবে। অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। কোনো জায়গায়, কোনো চ্যাপ্টারে কোনো জায়গায় ডাউট থাকলে আমি ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা ভিডিও দেব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।